বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর যদি আপনি এই ভূভারতে জন্মে থাকেন তাহলে শুধু বাঙালি কেন, আমাদের ভারতীয়দের কাছে উৎসবের কমতি নেই। প্রতি বছরের এই শেষের দিকটা যেন উৎসবেই মেতে থাকে গোটা ভারতবর্ষ। আর এই উৎসবের মরশুমকে আরও একটু রঙিন করতে আজ নিয়ে এসেছি পৃথিবীর এমন কিছু উৎসব বা ফেস্টিভ্যালস যেগুলি বেশ অদ্ভুত হলেও উদযাপন করা হয় প্রতি বছর ধুমধাম করে। তাহলে চলুন শুরু করা যাক পৃথিবীর 5টা অদ্ভুত উৎসবের গল্প। নমস্কার, সবাইকে ওয়েলকাম ইভেন্ট এক্লিপস চ্যানেলের এই দ্বিতীয় ভিডিওতে। শুরু করার আগে বলে রাখি, এই উৎসবের লিস্টটি বানানো হয়েছে শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে। কন্টেন্টকে মাথায় রেখে নাম্বারিং করা হয়েছে, আর কোনোভাবেই কোনো উৎসবকে বড় বা ছোট করে দেখানোর চেষ্টা করা হয়নি। কারণ উৎসব তো উৎসবই হয়, আর বড় ছোট হয় না। যদি আপনাদের এই রকম লিস্ট দেখতে ভালো লাগে, অনুরোধ রইল কমেন্ট করে জানান, তাহলে আমরা ভবিষ্যতে আরও এইরকম ভিডিও বানাবো আপনাদের জন্য। নাম্বার 5, নাকি সুমো ফেস্টিভ্যাল, জাপান। আজ থেকে প্রায় 400 বছর আগে শুরু হয় এই নাকি সুমো ফেস্টিভ্যাল। সুমো আর জাপান শুনে ভাবছেন সুমো রেসলিং টাইপের জিনিস হবে? তাহলে দাঁড়ান, এই ফেস্টিভ্যাল কিন্তু একদমই ওরকমটা নয়। প্রতি বছর এপ্রিল মাসের শেষে বা মে মাসের শুরুতে আয়োজন করা হয় এই উৎসব। আর এই সময়টিকে বলা হয় জাপানের গোল্ডেন উইক। সারা দেশব্যাপী এই উৎসব সেলিব্রেট করা হয়, আর সব থেকে জনপ্রিয় জায়গা এই উৎসবের জন্য বলা হয় টোকিও শহরের সেনসোজি টেম্পলকে। উৎসবের দিন কোনো এক মন্দির প্রাঙ্গণে বানানো হয় একটি সুমো রিং, যেরকমটা আপনারা সুমো রেসলিং ম্যাচে দেখে থাকবেন। আর অংশগ্রহণকারী হিসেবে এক পক্ষে থাকে 7 ফিট লম্বা 200 থেকে 250 কিলোগ্রাম ওজনের সুমোরা, আর অপর পক্ষে থাকে 6 থেকে 18 মাস বয়সী বাচ্চারা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 6 থেকে 18 মাসের বাচ্চারা। সুমোরা রেসলিং রিংয়ে গিয়ে দাঁড়ানোর পর তাদের কোলে দিয়ে দেওয়া হয় বাচ্চাগুলিকে, আর তারপর সুমোদের কাজ হলো কে কত তাড়াতাড়ি তার কোলের বাচ্চাটিকে কাঁদাতে পারে। এই জন্য এই উৎসবের আরেক নাম ক্রাইং বেবি সুমো ফেস্টিভ্যাল। কাঁদানোর জন্য কখনো কখনো তারা ভয়ানক দেখতে মুখোশের ব্যবহার করেন বা জোরে জোরে আওয়াজ করতে থাকেন, যাতে বাচ্চাটি ভয় পেয়ে কাঁদতে থাকে। এই প্রতিযোগিতার রেফারিও থাকে, যারা ম্যাচ শেষে বিজয়ী ঘোষণা করেন। যে বাচ্চাটি সব থেকে প্রথম কাঁদে সেই সুমোটি জিতে যায় এই প্রতিযোগিতা। এরপর বাচ্চাগুলিকে সাধু সন্ন্যাসীরা আশীর্বাদ করেন তাদের সুখী জীবন ও শারীরিক বৃদ্ধির জন্য। জাপানিজ কালচারে এটা বিশ্বাস করা হয় একটি বাচ্চা কাঁদলে তার শারীরিক উন্নতি হয়, আর জোরে কান্নার আওয়াজ দূর করে খারাপ শক্তিকে তাদের চারপাশ থেকে। এই উৎসবটি পুরো জাপানে প্রায় একইভাবে উদযাপন করা হলেও কিছু জায়গায় বাচ্চাদের কাঁদানো ব্যাপারটা না করে পূজা পাঠের মধ্যে দিয়ে এই উৎসব উদযাপন করতে দেখা যায়। বলা হয় এই উৎসব এবং তার শিকড় শিন্তো আর বৌদ্ধ পরম্পরাতে দেখতে পাওয়া যায়। এই উৎসব জাপানের সাথে সাথে সারা পৃথিবীর নজর আকর্ষণ করেছে, আর এই জন্য উৎসব চলাকালীন সারা পৃথিবী থেকে ট্যুরিস্টের সমাগম হতে দেখা যায়। নাকি সুমো বা ক্রাইং বেবি সুমো ফেস্টিভ্যাল তুলে ধরে জাপানের সাংস্কৃতিক ঐতিহ্যগত বিশ্বাস ও সাম্প্রদায়িকতাকে, যার মধ্যে দিয়ে পরিবারের কনিষ্ঠতম সদস্যর শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করা হয়। নাম্বার 4, ফেস্টিভ্যাল অফ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, স্পেন। প্রতি বছর জুলাই মাসের 29 তারিখে স্পেনের লাস নিভেস গ্রামে উদযাপন করা হয় এক অদ্ভুত ফেস্টিভ্যাল, যার নাম নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, মানে মৃত্যুকে কাছে থেকে দেখার উৎসব। এই উৎসবটি উৎসর্গ করা হয় ঈশ্বর স্যান্টা মার্টাকে, আর সেই সব মানুষদেরকে যারা মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন দুর্ঘটনা বা শারীরিক সমস্যাজনিত কারণে। এই উৎসবে অংশগ্রহণকারীরা জনসমক্ষে ধন্যবাদ জানায় ঈশ্বর স্যান্টা মার্টাকে তাদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। উৎসবের শুরুতে অংশগ্রহণকারীরা শুয়ে পড়ে কফিনের ভেতরে। কফিনের দরজাগুলি খোলা থাকে যাদের নিঃশ্বাসের অসুবিধা না হয়। কফিনে শুয়ে পড়ার পর বাড়ির লোকেরা কফিনটিকে 4 কাঁধে তুলে মন্ত্র উচ্চারণ করতে করতে এগিয়ে চলে রাস্তা দিয়ে। কফিনে থাকা ব্যক্তি ও পরিবারের সদস্যরা সত্যিকারের কেউ মারা গেলে যেরকমটা হয় সেইভাবেই আচরণ করেন এবং সমস্ত রীতিনীতি পালন করেন। প্রচুর লোক এই উৎসবে অংশগ্রহণ করেন, আর দেখতে পাওয়া যায় কফিন প্যারেড। এই প্যারেড শুরু হয় স্যান্টা মার্টার চার্চের থেকে, আর পুরো গ্রাম ঘুরে আসার পর শেষ হয় এই চার্চেরই সামনে। প্রসেশন শেষ হলে অংশগ্রহণকারীরা তাদের পরিবাররা এবং গ্রামের বাকি লোকেরা এবং দর্শনার্থীদের জন্য ব্যবস্থা থাকে চার্চের প্রাঙ্গণে খাওয়া দাওয়ার, যাকে ক্রিশ্চিয়ান মাস বলা হয়ে থাকে।
এই মাস শেষ হয়ে যাওয়ার পর ঈশ্বর সান্টা মার্টাকে মোমবাতি, টাকা পয়সা, ডোনেশন আর এরকম অন্যান্য জিনিস উৎসর্গ করা হয় ভক্তদের পক্ষ থেকে। সব স্পেনের সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্যকে তুলে ধরে। বিশ্বাস করা হয় সান্টা মার্টা জন্মেছিলেন জেসাস ক্রাইস্টের মৃত্যু থেকে, যিনি মৃত্যু আর কঠিন শারীরিক সমস্যার থেকে রক্ষা করতেন সাধারণ মানুষকে। বহু লোকালস এবং ট্যুরিস্টরা আসেন অদ্ভুত এই উৎসব আর কফিনের প্যারাড দেখার জন্য। সময়ের সাথে সাথে এই ফেস্টিভ্যাল অনেক মিডিয়া অ্যাটেনশন পেয়েছে, আর তার ফলে আজকের দিনে গোটা পৃথিবীতে এই অদ্ভুত কিন্তু গভীর ধার্মিক তাৎপর্যপূর্ণ ফেস্টিভ্যালটি মানুষের কাছে দারুণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু ধর্মীয় তাৎপর্য থাকা সত্ত্বেও এই উৎসব কিন্তু প্রচুর সমালোচনার সম্মুখীনও হয়েছে। জীবন্ত মানুষকে কফিনে মৃত হিসেবে বহন করা ও তাকে উদযাপন করার নিরিখে। কিন্তু উৎসবে অংশগ্রহণকারীরা এটাই মানেন যে এই উৎসব আধ্যাত্মিকতা, ধর্মীয় বিশ্বাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে সাথে মৃত্যু ভয়কে কাটিয়ে ওঠা এবং জীবনের মতো একটি বহুমূল্য উপহারকে সেলিব্রেট করতে শেখায়। নাম্বার 3, আপ হেলিয়া, সেটল্যান্ড আইল্যান্ড, স্কটল্যান্ড। নেটফ্লিক্সে ভাইকিং সিরিজটা অনেকেই দেখে থাকবেন, আর যদি না দেখে থাকেন তাহলে বলে রাখি 8th থেকে লেট 11th সেঞ্চুরি সময়ে ভাইকিংসরা ছিল পৃথিবীর অন্যতম কুখ্যাত গোষ্ঠী, যারা জলপথে তাদের হাতে বানানো জাহাজ নিয়ে ডাকাতি, লুটোতরাজ, যুদ্ধ করে পৃথিবীর বিভিন্ন দেশে কবজা করেছিল। মূলত স্ক্যান্ডিনেভিয়া মানে এখন যেটা নরওয়ে, সেখানকার বসবাসকারী একটি গোষ্ঠী। সেই সময় এই ভাইকিংসরা ইউরোপ থেকে শুরু করে নর্থ আফ্রিকা, মিডল ইস্ট, নর্থ আমেরিকা পর্যন্ত তাদের ভয়াবহতা দিয়ে দখল নিয়েছিল এই সব জায়গা। কাট টু আজকের দিনে স্কটল্যান্ডের সেটল্যান্ড আইল্যান্ডের বাসিন্দারা কিন্তু এখনও তাদেরকে এই ভাইকিংসদের উত্তরসূরি বলে মনে করেন, এবং এই উত্তরসূরিদের স্মৃতিতে প্রতি বছর জানুয়ারি মাসের শেষ মঙ্গলবার সেটল্যান্ড আইল্যান্ডের লারউইক শহরে উদযাপন করা হয় আপ হেলিয়া ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটি উদযাপন করতে অংশগ্রহণকারীরা হাতে মশাল নিয়ে ভাইকিংসদের মতো সাজসজ্জা করে মিছিল করে লারউইক শহরের রাস্তায়, আর শেষ হয় ভাইকিং লংশিপ মানে ভাইকিংদের তৈরি জাহাজে আগুন ধরিয়ে দিয়ে। এই জাহাজটির মাথায় বসানো থাকে ড্রাগনের একটা মাথা আর নানা কারুকার্য, যেগুলি সেই সময়ের ভাইকিংসদের ইতিহাসকে তুলে ধরে। অংশগ্রহণকারীদের মধ্যে একজনকে গোষ্ঠী প্রধান হিসেবে বেছে নেওয়া হয়, যিনি 60 জনের একটি দলকে পরিচালনা করেন। এই রকমভাবে অনেকগুলি দল তৈরি করা হয়, আর প্রতিটি দলের একটি বিশেষ থিম এবং কস্টিউম থাকে। এই উৎসবে অংশগ্রহণকারীরা মূলত ছেলেরা হলেও আজকাল মেয়েদেরও এই উৎসবে অংশগ্রহণ করার কথা শোনা যায়। মশাল হাতে মিছিল শেষ হলে দলগুলি জমা হয় জাহাজের সামনে মানে ভাইকিং লংশিপের সামনে, আর তারপর তারা একে একে মশালগুলো ছুঁড়ে মারে জাহাজের দিকে। ভাইকিংসরা বিশ্বাস করে রাতের অন্ধকারে জ্বলন্ত মশাল আর জ্বলতে থাকা জাহাজের আগুন আকাশে থাকা সূর্যকে এক নতুন রূপে জন্ম দেয়। লংশিপ জ্বালানোর পর আয়োজন করা হয় খাওয়া দাওয়া, মদ আর নাচ গানের, যেটা ভাইকিংস কালচারে খুবই প্রচলিত একটি ধরন কোনো যুদ্ধ জয়ের পরে। বিভিন্ন দল বিভিন্ন রকম খাবারের আয়োজন করে, আর দর্শনার্থীরা প্রায় সারা রাত ধরে এক দল থেকে আরেক দলের জায়গায় ঘুরে ঘুরে উপভোগ করে। এখনকার সময় নানা রকম ভার্সনস দেখতে পাওয়া যায় এই উৎসবের। কিছু লোকজন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টের কথা মাথায় রেখে লংশিপ জ্বালানো এই জিনিসটাকে বাদ দিয়ে অন্য কিছু করার কথা চিন্তা করছে এই উৎসবটিকে উদযাপন করার জন্য। শেষে এতটাই বলা যায়, সময়ের সাথে সাথে পৃথিবীতে এত পরিবর্তন আসা সত্ত্বেও কিছু মানুষ কিন্তু এখনও তাদের পূর্বপুরুষকে ভুলে যাননি, আর তাদের উৎসর্গ করে প্রতি বছর তারা এই উৎসব পালন করেন এবং বাঁচিয়ে রাখেন কয়েক যুগ পুরনো ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে। নাম্বার 2, ভূতাকোলা, ইন্ডিয়া। ভূত মানে মরণোত্তর দশা বা আত্মা। অনেক রকম নামই এই শব্দটার সাথে আমরা পরিচিত, আর আমরা বেশিরভাগ মানুষ কিন্তু এই ভূত শব্দটা শুনলেই একটা নেগেটিভ বা ভয়ের ধারণা রাখি আমাদের মনে। কিন্তু আপনি কি জানেন ভারতবর্ষের কর্ণাটকা এবং কেরালা রাজ্যের কানাডা বা টুলু সম্প্রদায়ের মানুষরা এই ভূতকে বিশ্বাস করেন তাদের ঈশ্বর হিসেবে। বিশ্বাস করেন এই ভূত হচ্ছে একটি দৈব শক্তি যা তাদেরকে আগলে রেখেছেন অশুভ শক্তির থেকে। এই দৈব শক্তির আরাধনা করা হয়ে থাকে প্রতি বছর নভেম্বর থেকে মে মাসের মধ্যে।
সঠিক সময়টা একটু বলা মুশকিল, কারণ এটা নির্ভর করে সম্প্রদায় থেকে সম্প্রদায়ের উপর। উৎসবের প্রধান আকর্ষণ হলো পাত্রী বা নালকু, যারা বিভিন্ন রং, মেকআপ আর কস্টিউমের মাধ্যমে সেজে ওঠে সেই দৈব শক্তির রূপে। বেজে ওঠে ঢাক, কাঁসা আর শুরু হয় নৃত্য। ভক্তরা বলেন এই পাত্রীর উপর তখন এসে ভর করে দৈব শক্তি, আর তাই এই নাচ কোনো সাধারণ নাচ নয়। এই নাচের মধ্যে দিয়ে পাত্রী দৈব শক্তির সাথে যোগাযোগ করে, যার জন্য এই নাচকে দৈব নৃত্যও বলা হয়ে থাকে। সব থেকে প্রচলিত দেবতা হিসেবে বুনো শুয়োরের মূর্তি থেকে দেখতে পাওয়া যায়। নাচ চলাকালীন ভক্তরা একে একে প্রণামী দেন ফল, খাবার বা পশু বলি দিয়ে, আর বদলে পাত্রী আশীর্বাদ করেন, গাইডেন্স দেন বা সমস্যার সমাধানও করে দেন। প্রায় কয়েক ঘন্টা ধরে চলে এই নৃত্য। এক সময় পাত্রী জ্ঞান হারান, আর যখন তিনি হুঁশে ফিরে আসেন পূজা তখন শেষ হয়, আর এই নাচের জায়গাটিকে বন্ধ করে দেওয়া হয় জনসাধারণের জন্য। প্রত্যক্ষদর্শীরা বলেন এই নাচের সময় এক অদ্ভুত অনুভূতি অনুভব হয়। হয়তো বাদ্যযন্ত্রের আওয়াজ, তীব্র নাচের ভঙ্গি আর ভক্তদের উল্লাস এইরকম একটা পরিবেশ তৈরি করে, বা সত্যি দৈব শক্তি আসেন মানুষকে আশীর্বাদ করার জন্য। যেটাই হোক, এই উৎসব কিন্তু সারা পৃথিবীর মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে ধীরে ধীরে মিডিয়া ও ইন্টারনেটের মাধ্যমে। এই উৎসবের সম্পর্কে আরও জানতে হলে আর এই দৈব নৃত্যের একটি উদাহরণ পেতে অনুরোধ রইল বহু পুরস্কার প্রাপ্ত কান্তারা মুভিটি দেখার জন্য। একবারের জন্য হলেও আপনার গায়ে কাটা দেবে, এটা শিওর। নাম্বার 1, টেস্টিকল ফেস্টিভ্যাল, ইউনাইটেড স্টেটস। সবের নামটা শুনেই হয়তো হাসি পাচ্ছে বা একটা গার ইরি করে উঠছে, তাই তো? কিন্তু বলে রাখি, আমেরিকাতে এই টেস্টিকল ফেস্টিভ্যাল কিন্তু দারুণ জনপ্রিয়। ডিটেলস দেওয়ার আগে সমস্ত ভেজিটেরিয়ান দর্শককে অনুরোধ রইল নিজেদের বিচক্ষণতা দিয়ে দেখবেন। এই টেস্টিকল বা অন্ডকোষ উৎসব টেস্টি ফেস্ট নামেও পরিচিত, আর এতে সাধারণত ব্যবহার করা হয় মোষ, শুয়োর, টার্কি বা ভেড়ার টেস্টিকল। পশ্চিম আমেরিকার পশুপালকেরা সাধারণত একটি পশুর সমস্ত অংশটাই খাদ্য হিসেবে গ্রহণ করতেন তখনকার দিনে, আর মোষেদের টেস্টিকেল ছিল এই পশুপালকদের মধ্যে খুব জনপ্রিয়। বলা হয় 1980 সালে আমেরিকার মন্টানা রাজ্যে সব থেকে প্রথম আয়োজন করা হয় এই উৎসব, আর সময়ের সাথে সাথে ইউএসের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে এই উৎসব। এই উৎসবে অংশগ্রহণকারীদের জন্য তৈরি করা হয় বিভিন্ন ধরনের টেস্টিকেলসের প্রিপারেশন, যেমন ডিপ ফ্রাইড, গ্রিল, সটে, এবং পরিবেশন করা হয় ককটেল সস, হট সস, গার্লিক বাটার এই সমস্ত দিয়ে। আর সাথে সাথে থাকে বিয়ার বা অন্য রকমের অ্যালকোহলিক পানীয়। এই ফেস্টিভ্যালের জন্য ডিজাইন করা হয় টি শার্টস, সাথে থাকে লাইভ মিউজিক, কন্টেস্ট ইত্যাদি। এই উৎসব তুলে ধরে আমেরিকা দেশের রন্ধন সম্পর্কীয় ঐতিহ্য এবং আদি সম্প্রদায়ের উদযাপন। বহু প্রচলিত উৎসব হলেও এই উৎসবে অ্যালকোহলের সান্নিধ্যে এসে বহু দুর্ঘটনার কথা শোনা যায়, এবং অ্যানিমেল রাইটস ও আজকের স্বাস্থ্য সচেতন মানুষদের এই উৎসবের প্রতিবাদ করতেও দেখা যায়। তাই বহু জনপ্রিয় হওয়া সত্ত্বেও 2018 সালে প্রায় সর্বত্র এই ফেস্টিভ্যাল বন্ধ করার নির্দেশ দেয় আমেরিকা সরকার। যদিও আমেরিকার কিছু কিছু জায়গায় এই ফেস্টিভ্যাল আজকের দিনেও পালন করা হয়, অবশ্যই সরকারি আদেশ মেনে। তাহলে কেমন লাগলো আজকের এই 5টি অদ্ভুত উৎসব যা সারা পৃথিবীর নজর আকর্ষণ করেছে? কমেন্ট করে জানান। যদি আপনার কাছে সুযোগ থাকে তাহলে কোন ফেস্টিভ্যালটায় আপনি যেতে পছন্দ করবেন সেটি অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আরও এরকম এন্টারটেনমেন্ট ভিডিও আমরা আগামী দিনে আপনাদের উপহার দিতে পারি।